ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে কোষে দেখি 1.1। ঠিক আছে, তাহলে এর আগের ভিডিওতে আমরা 1.1-এর এই 4 পর্যন্ত সলভ করে দিয়েছি। ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত। আজকের আমরা যেটা মানে এইসব 1 থেকে 4 পর্যন্ত যেটা ছিল সমীকরণ আকারে কীভাবে প্রকাশ করতে যা করতে হয় মোটামুটি যেগুলো ছিল। এবারে তোমাদের 5 থেকে আজকে যেটা আমরা শুরু করব, 5 থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, দেখো প্রথমে যেটা আছে 5-এর দাগে, দেখো কী বলেছে। 5-এর দাগে বলেছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। একটা সমীকরণ কি করে গঠন করতে হয়, ঠিক আছে, সেটা আমরা শিখব। যে বিবৃতিগুলো এখানে দেওয়া আছে সেখান থেকে কী করে একটা সমীকরণ তৈরি করব। প্রথমে যেটা আছে দেখো, বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে সমীকরণ গঠন করতে গেলে আমার কী লাগে একটা সমীকরণের জন্য? এক চল বিশিষ্ট বলেছে, মানে চলরাশি থাকবে একটা, ঠিক আছে, আর তারপরে ধ্রুবক। ঠিক আছে, সমীকরণ গঠনের জন্য একটা চলরাশি দরকার। তাহলে এখানে আমি সেই চলরাশিটা মানে কি, অজানা একটা রাশি, চলরাশিটা অজানা রাশি। সেই অজানা রাশি আমি এখানে এক্স ধরে নেব। ঠিক আছে, 42কে এমন দুটো অংশে ভাগ করি। দেখো সেটা কীভাবে করতে হয়। দেখো 42কে দুটো অংশে ভাগ করতে বলেছে, তাহলে একটা যদি আমি এক্স ধরে নিই আর একটা তাহলে কত হবে, 42 মাইনাস এক্স হবে। তবে তো দুটো ভাগে ভাগ হবে, মানে দুটো যোগ করলে দেখো 42 হয়ে যাবে। তাহলে দুটো অংশ, এই দুটো অংশ কি বলেছি, কীরকম সম্পর্ক এদের মধ্যে, যে এক অংশ অপর অংশের বর্গের সমান, এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমি এরকম লিখতে পারি, এক অংশ মানে এই যে একটা অংশ, এই একটা অংশ, এই দুটো অংশ, তাহলে একটা অংশ মানে 42 মাইনাস এক্স, এটার সমান লিখতে পারি একটা অংশের বর্গ মানে এক্স স্কোয়ার। এইটা একটা সমীকরণ হয়ে গেল। বা কেউ যদি এই অংশটা এরকমভাবে করতে পারে, এক্স সমান 42 মাইনাস এক্সের হোল স্কোয়ার, যে কোনো একটা অংশ, তো এক অংশ অপর অংশের বর্গের সমান বলেছে, অপর অংশের বর্গের সমান এইরকম হতে পারে, হয় এইটা হতে পারে না এইটা হতে পারে। ঠিক আছে, এবারে এইটাকে একটু সরল করে নাও। যদি এইটা হয়, সরল করলে কি আসছে, এক্স স্কোয়ার উপর চলে গেলে মানে একদিকে নিয়ে যাচ্ছি, প্লাস এক্স মাইনাস 42 সমান 0। ঠিক আছে, এই সমীকরণটা চলে আসবে এখান থেকে। আর যদি এইটা করো কেউ, তাহলে এটা করলে কি আসবে, এপারে এক্স, এপারে দেখো 42 স্কোয়ার করলে কত হয়, দেখো এখানে গুণ করো, 42 ইন্টু 42 গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, এখানে 4 দুগুণে 8, 4 4 16, তাহলে এটা 4 8 আর 16 17 1, মানে হচ্ছে 17 64, আর এটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা 2ab, তাহলে কত হচ্ছে 2 মানে হচ্ছে 4, 4 দুগুণে 8 84 এক্স। ঠিক আছে, এইটা আসবে। আর এইটাকে একটু করে নিলে, মানে সরল করে নিলে, এবার একদিকে যদি নিয়ে যাই তো এটা এরপরে চলে গেলে কত হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 85 এক্স হয়ে যাবে। তার মানে সমীকরণটা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস 85 এক্স প্লাস 17 64, এইটা আসবে। ঠিক আছে, ইজিক্যাল টু 0, এই একটা সমীকরণ। আর একটা সমীকরণ এইটা। ঠিক আছে, যে কোনো একটা সমীকরণ হতে পারে, কেউ যদি এইটা করে এইটা হবে, যে কোনো একটা করলে তোমাদের হবে, যেটাও করতে পারো, হয় এই সমীকরণ। ঠিক আছে, বোঝা গেল। এর সমীকরণ শুধু গঠন করতে বলেছে, এখানে সমীকরণ সমাধান করতে বলেনি। ঠিক আছে, শুধুমাত্র গঠন করতে বলেছে। এবারে কী কী লিখতে হবে না লিখতে হবে সেটার জন্য একটা ভিডিও করে দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, আমি যেগুলো এখানে করব এগুলো শুধু তোমাকে বুঝিয়ে দেবো এই ভিডিওতে। আর কি লিখতে হবে, যদি এইটা দেখে তোমরা যদি নিজেরা লিখে নিতে পারো ভালো, আর যদি তোমরা না লিখতে পারো তাহলে সেই ভিডিওটা দেখে নিও, আই বাটনে আমি দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো, এটা হয়ে গেল। এরপরে দেখে পরেরটা কী বলেছে, যে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ক্রমিক মানে কি, পরপর থাকবে, ক্রম অনুযায়ী ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে। আবার অযুগ্ম সংখ্যা, তাহলে আমি যদি একটা সংখ্যা এন নিই বা এক্স ধরি, একটা সংখ্যা যদি এক্স ধরি, একটা ক্রমিক মানে পরপর হবে, তাহলে একটা তারপরের সংখ্যা তাহলে এক্স প্লাস 1 হবে। ঠিক আছে, এক্স হলে একটা এক্স প্লাস 1 হবে। কিন্তু এখানে কী বলেছে দেখো, ক্রমিক ধনাত্মক হতে হবে, আরেকটা হতে হবে অযুগ্ম সংখ্যার গুণফল। ঠিক আছে, তাহলে অযুগ্ম যেহেতু, তাহলে এক্স নিলে এক্সের মান যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে। কিন্তু আমি যদি শুধুমাত্র
এক্স প্লাস ওয়ান ধরি তাহলে সেটা হচ্ছে অযুগ্ম। তাহলে পরের অযুগ্ম সংখ্যাটা তাহলে হয়ে যাবে এক্স প্লাস কত হবে বলো তো, এক যোগ হবে না, এক্স প্লাস হয়ে যাবে, এখানে দেখো এখানে আমি যদি এই রকম ধরি তাহলে কিন্তু আসবে না। আমার যেহেতু অযুগ্ম সংখ্যা বলেছে তাহলে আমাকে কি করতে হবে দেখো, এক্স যদি যে কোনো একটা সংখ্যা ধরো, এক্স যে কোনো একটা সংখ্যা, তাহলে 2x হলে সেটা সবসময়ের জন্য যুগ্ম সংখ্যা হয়, ঠিক আছে। আর তার সঙ্গে এক যোগ হয়ে গেলে সেটা হয়ে যায় অযুগ্ম সংখ্যা। বোঝা বোঝা গেল? তাহলে এক্স ধরলে শুধু হবে না, এক্স মান যদি ধরে এক্স ধরেছো, তাহলে এক্স তো যে কোনো বা বাস্তব সংখ্যা এক হতে পারে, দুই হতে পারে, তার মানে কি একবার যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে। তাহলে সবসময়ের জন্য এখানে তো অযুগ্ম সংখ্যা জানতে চেয়েছে কী হবে, দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে। তাহলে আমি এটা এক্স ধরতে পারবো না, ঠিক আছে। আমার সেই জন্য আমার নিতে হবে 2x, যেখানে বলবো এক্স একটা যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে 2xটা হয়ে যাবে যুগ্ম সংখ্যা, ঠিক আছে। তাহলে সেই জন্য দুটো অযুগ্ম সংখ্যা পরপর অযুগ্ম সংখ্যা কী হবে, যদি প্রথমটা যদি 2x প্লাস 1 হয়, পরেরটা হয়ে যাবে কত 2x প্লাস 3, ঠিক আছে। 2x প্লাস 3, 2x প্লাস 2 নয় কিন্তু, 2x প্লাস 2 হয়ে গেলে তখন কিন্তু সেটা হয়ে যাবে যুগ্ম হয়ে যাবে, ঠিক আছে। 2x প্লাস 1, তারপরেরটা তো যদি 2 ধরো তাহলে সেটা হয়ে যাবে যুগ্ম। তাহলে পরপর দুটো ধনাত্মক এবং অযুগ্ম সংখ্যা হতে গেলে একটা এইটা হবে আর একটা হবে এইটা। তাহলে সমীকরণটা কী দাঁড়াবে, 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 3, এদের গুণফল সমান হয়ে যাবে কত, এখানে বলেছে 143। তাই এটা গুণ করে নিলে যে সমীকরণটা আসবে, ঠিক আছে, ওটাই হয়ে যাবে নির্ণয় সমীকরণ। তাহলে লিখে দেবে অতএব নির্ণয় সমীকরণটা হলো এটাই। বোঝাতে পারলাম? এবার যদি লেখাটা যদি না লিখতে পারো কী কী লিখতে হবে সেগুলো হচ্ছে বলেছি, ওই ভিডিওটা আছে, সে তোমাদের ওটা দিয়ে দেবো আই বাটনে, দেখে নিও। এবারে 3 নম্বর যেটা অঙ্কটা দেখো, এখানে আরেকটা কথা বলে দিই, এখানে এইভাবেও কেউ ধরতে পারো, ঠিক আছে, এটাও হবে। আরেকভাবে কেউ ধরতে পারো, কেউ যদি এইরকম ধরো, আমি তো প্লাস ধরেছি, কেউ এরকম ধরতে পারো 2x মাইনাস 1, ঠিক আছে, প্রথমটা 2x মাইনাস 1, তাহলে পরেরটা হবে অযুগ্ম সংখ্যা 2x প্লাস 1, এইটা হলো, এইটাও নিতে পারো। পরপর দুটো অযুগ্ম সংখ্যা, অযুগ্ম এবং ধনাত্মক সংখ্যা হবে, ঠিক আছে। যেখানে এক্ষেত্রে এক্সটা বলতে হবে, এক্সটা হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, আর এক্ষেত্রে এক্সটা কি, এক্সটা যে কোনো অখণ্ড সংখ্যা, ঠিক আছে। এইভাবে নিতে হবে, বোঝা গেল? আচ্ছা, এবারে পরবর্তী যে অঙ্কটা দেখো, পরবর্তী যেটা বলেছে দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলেছে 313। এবার এখানে আমি একটা এক্স আর একটা এক্স প্লাস 1 নিতে পারি, কারণ যেহেতু এটা যুগ্ম বা অযুগ্ম কিছু বলেনি, ঠিক আছে, সেই জন্য দুটো ক্রমিক সংখ্যা আমার পরপর দুটো সংখ্যা, একটা এক্স হলো একটা এক্স প্লাস 1। দেখো এক্সের মান যদি 1 হয় পরেরটা 2 হবে, এক্সের মান 3 ধরলে পরেরটা 4 হবে, ঠিক আছে, এইরকম নিতে পারি। তাহলে একটা এক্স হলে আর একটা হবে এক্স প্লাস 1, তাদের বর্গের সমষ্টি বলেছে, বর্গ তার মানে এক্স স্কোয়ার, আর একটা এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার বর্গের সমষ্টি 313। এই হচ্ছে সমীকরণটা। এবার এটাকে ভেঙে নিলে, সরল আকারে করে নিলে যেটা হবে সেটাই হয়ে গেল নির্ণয় সমীকরণ, ঠিক আছে। এখানে শুধু সমীকরণটা গঠন করতে বলেছে এই দাগে। আচ্ছা, তাহলে 5-এর দাগে হয়ে গেল। এবার 6-এর দাগে দেখো, 6-এর দাগে কী বলেছে, যে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, ঠিক আছে। 41 পৃষ্ঠের দিকে, এখানে 6টাও বলেছে 41 পৃষ্ঠের দিঘার সমীকরণ গঠন, এখানেও সমীকরণ শুধুমাত্র গঠন করতে হবে, সমাধান করতে হবে না সবগুলো। আচ্ছা, আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার, আর তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, মানে প্রস্থ যা তার থেকে 3 মিটার বেশি, ঠিক আছে। আচ্ছা, তার দৈর্ঘ্য মানে এটা শুধু কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। এবার আমাকে এই দুটো ধরে নিতে হবে একটা, ঠিক আছে। তাহলে কোনটা ধরতে হবে দেখো, এখানে হচ্ছে তার দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, ঠিক আছে, তার প্রস্থ থেকে 3 মিটার বেশি। তাহলে আমি যদি প্রস্থটা ধরে নিই এক্স, তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে কত, এক্স প্লাস 3, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, সেখান থেকে কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। চলো কীভাবে করতে হয় দেখে নেওয়া যায়। দেখো প্রস্থ যদি এক্স ধরা হয়, এক্স মিটার, মিটার দেওয়া আছে এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য হবে কত, এক্স প্লাস 3 মিটার বেশি বলেছে, 3 মিটার বেশি, এক্স প্লাস 3 হবে দৈর্ঘ্য। তাহলে দেখো আয়তকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণ তাহলে কী হবে, দৈর্ঘ্যটা তো কত, এক্স প্লাস 3 আর প্রস্থ এক্স, তাহলে কর্ণ দৈর্ঘ্য কত হবে, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, কর্ণ তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এইটার যোগফল মানে রুট ওভার এইটা, ঠিক আছে, রুট এইটা হয়ে যাবে। রুট এইটা মানে দেখো এখানে যে একটু আলো দিয়ে হলো, এটা হচ্ছে কারেন্টটা চলে গেছে এখন। আচ্ছা, তাহলে দেখো এইটার সমান তাহলে ওইটা হবে এর হোল স্কোয়ার। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য যেটা বলে দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত, 15 মিটার, তার মানে 15 স্কোয়ার, ঠিক আছে।
এইটাই হয়ে যাবে তোমার সমীকরণটা। এবার এইটাকে সরল আকারে করে নিলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার উত্তরটা, ঠিক আছে? সেটাই হবে নির্ণয় সমীকরণ। বোঝা গেল? এখানে তোমাকে শুধু আমি ইয়েগুলো বলে দেবো কীভাবে করতে হবে সেই নিয়মটা, আর বাদবাকি সব তোমাদের বলে দিয়েছি, প্রথমে বলেছি, আরেকবার বলছি, আই বাটন এখানে দিয়ে দেবো এই অঙ্কগুলোর জন্য যে কী লিখে কীভাবে করতে হবে, ঠিক আছে? মানে কী লিখতে হবে সেইটাই শুধু ওখানে দেখে দেবো, ওখান থেকে তাহলে দেখে নিও, ঠিক আছে? তারপরে যেটা আছে দেখো, বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তিনি যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে চলো দেখা না করে নেওয়া যাক। দেখো বলেছে কি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেছে। তাহলে আমি যদি ধরে নিই 80 টাকায় ধরে নিচ্ছি যে এক্স কিগ্রা চিনি তিনি কিনেছিলেন, ঠিক আছে? এক্স কিগ্রা চিনি, তাহলে এক্স কিগ্রা চিনির দাম হচ্ছে কিগ্রা প্রতি এক্স কিগ্রা চিনির দাম হচ্ছে 80 টাকা। তার মানে এখান থেকে ঘুরে লিখলে এক্স কিগ্রা চিনির দাম হচ্ছে 80 টাকা, ঠিক আছে? 80 টাকা যদি হয়, হাতে লেখাটা হয়ে গেছে দেখো, 80 টাকা যদি হয় তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? 1 কিগ্রা চিনির দাম হচ্ছে 80/x, ঠিক আছে? 1 কিগ্রা চিনির দাম হবে 80/x টাকা। এটা আমাদের কাজে লাগবে। এবার যদি বলছে ওই টাকায় 80 টাকায় ওই 80 টাকায় চিনি, এবার ওই টাকায় যদি তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, আরও 4 কিগ্রা মানে x + 4 কিগ্রা চিনি যদি বেশি পেতেন, তখন তার কিগ্রা প্রতি দাম 1 টাকা কমে যেত। এখন কিগ্রা প্রতি দাম কত? প্রতি কিগ্রা দাম হচ্ছে 80/x টাকা। তাহলে কমে যেত বলেছে, কত কমে যেত? 1 টাকা কম হতো, 1 টাকা। তাহলে কিগ্রা প্রতি এখন দাম হবে কত? কিগ্রা প্রতি দাম হবে 80/x - 1, তার থেকে 1 টাকা কমে যাবে। তাহলে এতটা হচ্ছে কিগ্রা প্রতি দাম, মানে এখনকার দাম হচ্ছে 80/x - 1 এত টাকা, ঠিক আছে? প্রতি কিগ্রার দাম। আর এখন কত পেত? এখন বলেছে এত কিগ্রা তিনি চিনি বেশি পেতেন, এত কিগ্রা পেতেন। তাহলে এত কিগ্রা চিনির দাম তাহলে কত? চিনির দাম হবে যে এটা, তাহলে এটা ইন্টু এটা, তার মানে 80/x - 1 তার সঙ্গে x + 4। আর এই এই এত কিগ্রা চিনি তো ওই টাকায় বলেছে, ওই টাকায় যদি তিনি এত কিগ্রা বলেছে, তো তাহলে সেটা সমান কত? সেটা সমান তাহলে 80, শর্তানুসারে লিখে দেবো সেটা সমান এইটা, ঠিক আছে? তাহলে শর্তানুসারে এটাই চলে আসবে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে শর্তানুসারে। এবার এটাকে আমরা গুণ করে যা হবে সমীকরণটা তো তৈরি করে নিতে পারবো। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। আর বাদবাকি কী কী লিখতে হবে সেটার জন্য তো বলেই দিয়েছে, আর বারবার বলবো না, ঠিক আছে? ওই ভিডিওতে ওটা দেখে নেবে। দেখো যদি একটু করে দিই, এটা আসবে এরকম। এটা যদি তোমরা করতে না পারো, দেখে এটা আসবে 80/x - 1 সমান সমান 80/x + 4, এটাই। সেখান থেকে যেটা আসবে এটাকে এদিকে নিয়ে গেলাম 80/x - 80/x + 4 সমান 1। আর এইটাকে আমার এবার ইয়ে করার সুবিধা হবে, ঠিক আছে? এটাকে বিয়োগ করা, মানে x × x + 4 এটা আসবে, পরপরগুলো আর করে দিতে পারবো। আর এই পোর্শনটা তোমার ওই ভিডিওতে দেখে নিও, করে দেওয়া আছে সব পরপর, ঠিক আছে? এখানে আর বলছি না। এবার 3 নম্বর যেটা আছে, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। চলো কীভাবে করবো দেখে নাও। ধরো এই হচ্ছে দুটো স্টেশন, এই প্রথম স্টেশন, এটা দ্বিতীয়, এটা প্রথম আর এটা দ্বিতীয় স্টেশন। এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত বলেছে? 300 মিটার, 300 কিমি, 300 কিমি দুটো স্টেশনের মধ্যে দূরত্ব। আর একটা ট্রেন কী দেওয়া আছে বলেছে, প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। এখান থেকে এটা গিয়েছে, প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল। কত বেগে গিয়েছে? ঘন্টায় 5 কিমি, ঠিক আছে? ঘন্টায় 5 কিমি বেগে গেছে, 5 কিমি বেগে গেছে। তার গতিবেগটা কত? গতিবেগ ছিল ঘন্টায় 5 কিমি, 5 কিমি/ঘন্টা, ঠিক আছে? 5 কিমি/ঘন্টা, এটা হচ্ছে তার গতিবেগ ছিল। এবার বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5, না ট্রেনটির কত বেগ ছিল এখানে বলেনি, এটা ভুল হলো।
গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে বলেছে, বেশি হলে তাহলে আমাদের গতিবেগটা ধরে নিতে হবে ঘন্টায় 5 কিমি বেশি হলে। যদি গতিবেগটা ঘন্টায় 5 কিমি বেশি হয় তাহলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। আচ্ছা, দেখো এখানে আমরা ধরে নেব তোমার গতিবেগটা, এখানে ধরে নেব ট্রেনটির গতিবেগটা ধরে নেবো আমার x কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবারে তার গতি x কিমি পার যদি ঘন্টা হয় তাহলে এবার দেখো 2 ঘন্টা সময়, আচ্ছা, আর 5 কিমি বেশি হলে এবার এর দূরত্বটা কত, তো 300 কিমি, তাই তো। তার মানে গতিবেগ এটা মানে এর অর্থ কী, যে 1 ঘন্টায় সে এত কিমি গিয়েছে, তাহলে x কিমি যেতে তার সময় লেগেছে কত, 1 ঘন্টা। তাহলে 300 কিমি যেতে তার সময়টা কত লাগবে, x কিমি যেতে সময় লেগেছে 1 ঘন্টা, তাহলে 300 কিমি যেতে কত লাগবে, 300/x এত ঘন্টা, ঠিক আছে। এইটা হবে 300 কিমি যেতে এত ঘন্টা লাগবে। এবারে বলেছে যদি তার গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো, তার মানে গতিবেগটা যদি 5 কিমি বেশি হলে তাহলে গতিবেগ ছিল x, তার বেশি হয়ে গেল, তাহলে এটা হবে এখনকার গতিবেগ হবে x + 5 কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা, এটা হবে। এখন তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে, এই এত কিমি। আর এখানে বলছে ট্রেনটির তাহলে 2 ঘন্টা কম সময় লাগবে, 2 ঘন্টা কম সময়। তাহলে এখন তার সময় কত লাগবে, এখন 300 কিমি যেতে তার কত সময় লাগবে দেখো। এখন সে যাচ্ছে, এখন তার সময় হচ্ছে x + 5 কিমি যেতে তার সময় লাগছে 1 ঘন্টা, তাহলে 300 কিমি যেতে এখন সময় লাগবে কত, 300/x + 5, ঠিক আছে। এখন তার সময় লাগছে এত, আর আগে তার সময় লেগেছিল এত। আর এখানে বলেছে কি, কন্ডিশন বলেছে এখন তার সময় আগের থেকে বলছে 2 ঘন্টা সময় কম লাগবে, তাহলে এইটা এর থেকে 2 ঘন্টা কম। তার মানে এটা শর্তানুসারে তাহলে আমরা কী লিখব, 300/x - 300/x + 5 এটা সমান 2, বুঝে গেল। শর্তানুসারে এটাই 300, আগে তো এই সময় লেগেছিল এত কিমি যেতে, এখন লাগছে কত, 300/x + 5, এখন বলছে 2 ঘন্টা সময় কম লাগবে, তাহলে এইটা যেটা এটা ওর থেকে 2 ঘন্টা কম, তাহলে এটার থেকে এটা বিয়োগ দিলে 2 হবে। বোঝাতে পারলাম, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার এইটা আমরা সমাধান করে নিলাম, আর সমাধান নয়, এটাকে আমরা সরল করে নেবো, সরল করে নিলে সেটা চলে আসবে তোমার সমীকরণ, সেখান থেকে একটা সমীকরণ চলে আসবে, ওটাই হয়ে গেল সমীকরণটা, ঠিক আছে। ওটাই হবে নির্ণেয় সমীকরণ। বাদ বাকি যেটা লিখতে হবে সেগুলো তো বলেই দিয়েছি, ওখান থেকে নেবে ওই ভিডিও থেকে। তার দাগেরটা দেখো কী বলেছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করে দিয়েছে। তাই তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। চলো কীভাবে করবো, তাহলে কীভাবে সমীকরণটা তৈরি করব। দেখো আমি যদি ধরে নিই তিনি x টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন আর বিক্রি করেছে 336 টাকা, লাভ মানে কি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, তাহলে তার লাভ হয়েছে কত, 336 - x এত টাকা লাভ হবে। ওইটা কার উপর লাভ হয়েছে, x টাকার উপর লাভ, তাহলে 100 টাকার উপর লাভ বার করলে সেটা হবে শতকরা লাভ, তাহলে 100 টাকার উপর কত লাভ সেটাও আমরা বার করব। করার পরে দেখো আমার শতকরা লাভটা এখানে বলেছে যত টাকায় ক্রয় করেছে তত টাকা লাভ, আমি যদি x টাকায় ক্রয় করে তাহলে লাভ তাহলে কত, x%, তাহলে ওই লাভ ওই শতকরা লাভের সঙ্গে এই শতকরা লাভটা তুলনা করে আমার সমান করে দেবো, দিলে আমার চলে আসবে সমীকরণটা। তাহলে চলো কী করা যায় দেখো। তাহলে আমি যদি ধরে নিই x টাকায় তিনি ব্যক্তিটি x টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, ধরি ব্যক্তিটি x টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, এটা লিখবে তোমরা, আমি লিখছি না, ওইটি ক্রয় করেছিলেন। আর তিনি বিক্রয় করেছেন কত, তিনি 336 টাকায় ওটা বিক্রি করে দিয়েছেন, 336 টাকায় বিক্রি করে দিয়েছেন, তাই তো, বিক্রি করেছেন। বিক্রি করলে তার লাভ হয়েছে এখানে বলছে, তার লাভ তাহলে কত, তাহলে তার লাভ হবে কত, লাভ হবে 336 - x এত টাকা লাভ। তার মানে এই টাকাটা লাভ কার উপর, x টাকার উপর, তার মানে x টাকার উপর তার লাভ হয় কত, 336 - x টাকা, এইটা হচ্ছে x টাকার উপর লাভ, ঠিক আছে। তাহলে 1 টাকার উপর লাভ কত আর 100 টাকার উপর লাভ কত সেটা বার করবো। 1 টাকার উপরে লাভ হচ্ছে কত, 336 - x/x এত টাকা, আর 100 টাকার উপর লাভ কত হবে, এটা হবে 336 - x/x × 100, এটা হচ্ছে তার শতকরা লাভ। তাহলে আর ওখানে শতকরা লাভটা কত হবে, যত টাকায় কিনেছে তত টাকাই তার শতকরা লাভ হয়েছে, তাহলে শর্তানুসারে কী আসবে আমার,
তাহলে এখানে লিখব শর্তানুসারে যেটা আসবে কী পেলাম 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 সমান, তাহলে ওইদিকে এক্স হবে, কারণ এইটাই তাই শতকরা লাভ বলেছিল, যত টাকায় কিনেছে ততটাই হচ্ছে শতকরা লাভ হয়েছে, তাহলে এটা সমান এটা। এখান থেকে আমার সমীকরণটা চলে আসবে, কী আসবে দেখো, তাহলে 336 মাইনাস এক্স ইন্টু 100 সমান সমান এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে যেটা চলে আসবে 33600 মাইনাস 100 এক্স সমান এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার এবার এবার চলে আসছে, মানে প্লাস 100 ও এটা 100 এক্স, আচ্ছা মাইনাস প্লাস 100 এক্স চলে গেল, আর মাইনাস 33600 এত, এইটা হচ্ছে সমীকরণটা হয়ে যাবে। ঠিক আছে, এবারে ওই ভিডিওতে এই অঙ্কটা একটু অন্যরকমভাবে করে দেওয়া আছে, তোমাদের যেটা খুশি ওই ভিডিও দেখে নিতে পারো, এটা যদি সহজ মনে হয় এটা করবে, ওটা যদি সহজ মনে হয় ওটা করবে। ঠিক আছে, আচ্ছা এবার চলো পরবর্তী যে অঙ্কটা কী বলেছে। পরবর্তী অঙ্কটা বলেছে 5 দাগেরটা, দেখো এবার 5টা কী বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগটা ঘন্টায় 2 কিমি, মানে 2 কিমি পার ঘন্টা, এটাই দেওয়া স্রোতের বেগ। আর রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়েছে, গিয়ে আবার ওই দূরত্ব মানে আবার 21 কিমি ফিরে এসছে, আসতে 10 ঘন্টা সময় লেগেছে, মানে মোট তার সময় লেগেছে 10 ঘন্টা। 21 কিমি এখান থেকে এই পর্যন্ত যদি 21 কিমি হয়, এখান থেকে এটুকু গিয়েছে, ঠিক আছে, গিয়েছে আবার এসেছে, গিয়েছে আবার এসেছে, আসতে তার টোটাল সময় লেগেছে কত, এদিক থেকে গিয়েছে এই, আর এদিক থেকে এসছে, তার টোটাল সময় লেগেছে কত, হচ্ছে 10 ঘন্টা, টোটাল সময় লেগেছে 10 ঘন্টা। এবার দেখো এখান থেকে আমাদের সমীকরণটা কীভাবে গঠন করা যায়। আমরা এখানে তাহলে নৌকার বেগটা ধরে নেব, নৌকার বেগ ধরে নেব 2 কিমি পার ঘন্টা, এটা আমরা ধরে নেব নৌকার বেগটা, না 2 কিমি না এক্স কিমি, জানি না এক্স কিমি পার ঘন্টা, 2 কিমি তো স্রোতের বেগ, এক্স কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে বেগটা হবে কত, স্রোতের অনুকূলে বেগটা হবে এক্স প্লাস 2 এত কিমি পার ঘন্টা, অনুকূলে, স্রোতের অনুকূলে। ঠিক আছে, কয়দিকে অনুকূলে, আর প্রতিকূলে বেগটা হবে প্রতিকূলে, মানে যখন ফিরে আসছে, স্রোত এদিকে যাচ্ছে তার বিপরীত দিকে আসছে সেটা হলো প্রতিকূল, আর স্রোত যেদিকে যাচ্ছে এদিকে স্রোত যাচ্ছে এই দিকেই যদি যায় তখন সেটা অনুকূল, আর এদিকে স্রোত যাচ্ছে আর এইদিকে যদি আসে সেটা হলে প্রতিকূল, তার প্রতিকূল হলে তার বেগটা কমে যাবে, সেই জন্যে এক্স মাইনাস 2 স্রোতের বেগটাই বেগ হবে, স্রোতের বেগটাই তো বাধা দিচ্ছে, সেই জন্য এক্স মাইনাস 2 কিমি পার ঘন্টা, এটা হলো প্রতিকূলের বেগ। তাহলে সে স্রোতের অনুকূলে কতটা গিয়েছে, 21 কিমি গিয়েছে, তাহলে 21 কিমি যেতে কত সময় লাগবে, এক্স প্লাস 2 কিমিতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 21 কিমি যেতে কত সময় লাগবে, দেখো এক্স প্লাস 2 কিমি, এখান থেকে আমরা পাবো স্রোতের অনুকূলে এক্স প্লাস 2 কিমি যেতে, এক্স প্লাস 2 কিমি যেতে লাগবে 1 ঘন্টা, 1 কিমি যেতে 1/x+2, আর 21 কিমি যেতে তাহলে 21/x+2 এত ঘন্টা হয়ে যাবে স্রোতের অনুকূলে, আর প্রতিকূলে তাহলে কত হবে 21/x+x-2, 21/x-2 হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে বার করে নেবে x-2, তাহলে টোটাল কত, টোটাল সময়টা কত, 10 ঘন্টা। তাহলে এবার শর্তানুসারে যেটা লিখবে 21/x+2 প্লাস 21/x-2 এটা সমান 10, এটাই তো টোটাল সময় লেগেছে 10 ঘন্টা, এটাই এখান থেকে এইটা সমীকরণটা করে নেওয়া, এখান থেকে আমি সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, হয়ে গেল। আর বাদ বাকি পরেরটা তো করে দেওয়া আছে বলেছি। দেখো 6 দাগে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে বলেছে কি, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে তারা উভয়ে একসঙ্গে কাজটি যদি করে তাহলে কাজটি 2 ঘন্টায় তারা শেষ করতে পারবে। 2 ঘন্টা মানে দুজনে মিলে যদি একসঙ্গে করে 2 ঘন্টায়, তাহলে দেখো কীভাবে করব। আমি এখানে ধরে নেব মজিদ যদি একা কাজ করে, এখানে বলেছে মজিদের যদি তারা একা কাজ করে সেখানে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি লাগে, তাহলে আমি মহিম যদি ধরে নিই তারা পুরো কাজটি একা যদি করে তাহলে তার সময় লাগে x ঘন্টা, তাহলে দেখো মহিম যদি সম্পূর্ণ কাজটি করতে x ঘন্টা সময় লাগে, এটা হচ্ছে মহিমের সময় লাগছে x ঘন্টা, ঠিক আছে, সম্পূর্ণ কাজটি করতে x ঘন্টা সময় লাগছে। আর তাহলে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি, তাহলে মজিদের সময় লাগবে কত, মজিদের
মজিদের সময় লাগবে কত এক্স প্লাস 3 ঘন্টা, ঠিক আছে, সম্পূর্ণ কাজটি করতে এইটা সময় লাগবে। সম্পূর্ণ কাজটি। তাহলে দেখো মহিম তাহলে এক্স ঘন্টায় কতটা কাজ করছে, এক্স ঘন্টায় কাজ করছে সম্পূর্ণ কাজ মানে এক অংশ, এত অংশ কাজ করছে মহিম। মহিম তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে, 1 ঘন্টায় কাজ করবে 1-এর এক্স অংশ, এটাই কাজ করবে। আর মজিদের ক্ষেত্রে দেখো মজিদ তো এক্স প্লাস 3 ঘন্টায় কাজ করে কত, এক অংশ, ঠিক আছে, যদি একা কাজ করে তাহলে মজিদ 1 ঘন্টায় কত কাজ করবে 1/x + 3, 1 ঘন্টায় মজিদ এতটা কাজ করে। তাহলে তারা দুজনে মিলে মহিম আর মজিদ এটা দুজনে মিলে তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে দেখো, তারা দুজনে মিলে তাহলে মহিম ও মজিদ এরা দুজনে মিলে তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে, 1 ঘন্টায় কাজ করবে কত, একজন করছে 1/x, একজন করছে 1/x + 3, দুটো যোগ হয়ে যাবে। দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা 1 ঘন্টায় এতটা কাজ করতে পারে। তার মানে কি, তার এইটা সমান করলে কি দাঁড়ায়, এটা x × x + 3 আর x + 3 x, তার মানে x + 4, এই কাজটা তারা করতে পারে 1 ঘন্টায় এত অংশ কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা যেটা পাচ্ছি দুজন মিলে যদি কাজ করে তাহলে x + 4 বা x × x + 3 এইটা এত অংশ কাজ তারা দুজনে মিলে তাহলে কত সময় নেয়, 1 ঘন্টা সময় নেয়, 1 ঘন্টা এত অংশ কাজ করতে তারা দুজনে মিলে নেয় 1 ঘন্টা। তাহলে এক অংশ মানে সম্পূর্ণ কাজটা করতে কত সময় লাগবে, সম্পূর্ণ কাজ করতে তাদের সময়টা বেশি লাগবে, তাই তো, বেশি যেহেতু লাগবে সেই জন্য কী করতে হবে, এটা যদি আমরা গুণ করে দিই, এর সঙ্গে গুণ করলে হবে না, এটা হচ্ছে ভাগ করে দেবো এক্ষেত্রে 1/x প্লাস, যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা সেই জন্য এটা ভাগ করে দেবো x + 4 এটা x + 3, ঠিক আছে। এটা যেহেতু 1-এর থেকে ছোট অংশের সেই জন্য এটা ভাগ করব, বোঝা গেল। যদি 1-এর থেকে বড় হতো তাহলে এটা গুণ হয়ে যেত, 1-এর ছোটো অংশ সেই জন্য এটা যেহেতু এক অংশ সম্পূর্ণ করতে বেশি সময় লাগবে সেই জন্য এটা ভাগ হচ্ছে 1/x + 4 এটা। তাহলে সেটা সমান সমান কত আসবে, x × x + 3 আসবে নিচে x + 4, এটাই হবে 1 ঘন্টায় তারা না, এক অংশ মানে সম্পূর্ণ অংশ করতে সময় লাগছে এত ঘন্টা, ঠিক আছে। আর এখানে বলে দিয়েছে কত, প্রশ্নতে বলে দিয়েছে তাদের দুজনের মোট সময় লাগে কত, 2 ঘন্টা, তার মানে এইটাই সময় তাহলে 2 ঘন্টা। তাহলে শর্তানুসারে কী লিখব, শর্তানুসারে এটাই লিখব x × x + 3 x + 4, মানে যেটা সময় লেগেছিলো এইটা সমান 2। ও আচ্ছা, এটা আমার ভুল হয়েছিল, এটা যোগ করলে তো x + 3 + x হবে, তাহলে এটা 2x + 3 হবে। ও এটা 2x + 3, যেখানে x + 4 বলেছি সব জায়গায় কিন্তু 2x + 3 হবে, 2x + 3, এখানে 2x + 3, ঠিক আছে, মানে যোগটা আমি ভুল করেছিলাম ওখানে। আচ্ছা 2x + 3, ঠিক আছে, তাহলে x × x + 3 2x + 3 সমান এইটা, বুঝে গেল। সাথে দেখাটা কী বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশম স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল হলো সংখ্যাটির চেয়ে 12 কম। দেখো কী হবে, বলেছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশম স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে কোনো একটা সংখ্যা তার একক স্থানীয় একটা সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটা যদি আমি x ধরি আর দশক স্থানীয় অঙ্কটা যদি আমি y ধরি, তাহলে সংখ্যাটা কী হয় বলো তো, সংখ্যাটা হবে, ধরো 21 আছে, 21-এর দশক স্থানীয় অঙ্কটা কত, 2 আছে, আর একক স্থানীয় অঙ্কটা 1 আছে, তাহলে সংখ্যাটি 21 হয়েছে। তার মানে এখানে সংখ্যাটা কি, যদি দশক স্থানীয় অঙ্ক y, তাহলে y × x হবে, মানে y x হবে এইরকম, আর এইরকম লেখা মানে তো y × x বোঝায়, তাহলে এটা হবে না। দেখো এই 21টা কী করে হয়েছে, 21টা হচ্ছে 10 স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করে একক স্থানীয় অঙ্কটা যোগ, এইভাবে সংখ্যাটা তৈরি হয়েছে। তাহলে এখানে যদি 10 স্থানীয় অঙ্কটা y হয় তাহলে সংখ্যাটি কী হবে, সংখ্যাটি হবে ওয়াইয়ের সঙ্গে 10 গুণ হবে, মানে 10y + x, এইটাই হবে সংখ্যাটি। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক x, 10 স্থানীয় অঙ্ক y হলে সংখ্যাটি হবে 10y + x। এটা যেমন 21টা কীভাবে তৈরি হয়েছিল, 2 × 10 স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ যোগ একক স্থানীয় অঙ্কটা, ঠিক আছে, সেইভাবে 10 স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ যোগ একক স্থানীয় অঙ্ক, এটাই হবে সংখ্যাটি।
তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশস্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। আচ্ছা, একক স্থানীয় অঙ্কটি দশস্থানীয় অঙ্কর থেকে 6 বেশি, তাহলে আমরা এখানে ওয়াই ধরবো না, মানে একটা চলরাশিতে যেহেতু করতে হবে তাহলে একটু ধরতে হবে আমাদের অন্য। দশস্থানীয় অঙ্ক অপেক্ষা বলেছে, দশস্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে আমরা দশস্থানীয় অঙ্কটা এক্স ধরে নেবো, একক স্থানীয় অঙ্কটা হবে x+6। ঠিক আছে, দশস্থানীয় অঙ্কটা আমরা ধরে নেবো এক্স, আর একক স্থানীয় অঙ্কটা যদি বলেছে দশস্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অঙ্ক 6 বেশি, তাহলে দশস্থানীয় অঙ্কটা হবে অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে একক স্থানীয় অঙ্কটা হবে x+6। তাহলে দেখ এখানে একটু তাহলে সংখ্যাটি কী দাঁড়াবে, সংখ্যাটি হবে হচ্ছে দশস্থানীয় অঙ্ক y x, তাহলে 10x প্লাস x+6, তাহলে সংখ্যাটি হয়ে যাবে 11x+6, এটা হবে সংখ্যাটি। তাহলে এবার এখানে বলেছে কি অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় মানে এই অঙ্ক আর এই দুটো অঙ্ক, দশস্থানীয় অঙ্ক, এই একক স্থানীয় অঙ্ক, অঙ্কদ্বয়ের গুণফল তাহলে কত, x×x+6, গুণফলটা কি বলেছে, সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটি তো এইটা তৈরি হয়েছে তার থেকে 12 কম, তাহলে 6 এইটা থেকে বিয়োগ 12 হয়ে গেল। তাহলে এটা হবে শর্তানুসারে এটা x×x+6 সমান সংখ্যাটি হচ্ছে 12 কম, এইটা 11x+6 -12, আর এখান থেকে এইটা সরল করে নিলে যেটা আসবে সেটাই হয়ে যাবে নির্ণেয় সমীকরণ। ঠিক আছে, বাদ বাকিটা ওখান থেকে দেখে নেবে। আশা করি এটা করতে পারো, যদি না করতে পারো তাহলে ওই ভিডিও থেকে দেখে নিও, ওটা দিয়ে দেবো তোমাদের আই বাটনে। দেখো 8এরটা কী বলেছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্র খেলার মাঠের বাইরের চারপাশ, 45 মিটার দৈর্ঘ্য, মানে এটাই পুরোটাই হচ্ছে আয়তক্ষেত্রাকার সেই খেলার মাঠটা, এই ভিতরেরটা হচ্ছে আয়তক্ষেত্রাকার খেলার মাঠটা। ঠিক আছে, যেটা 45 মিটার দৈর্ঘ্য আর 40 মিটার প্রস্থ। এবার বলেছে আয়ত খেলার মাঠের বাইরের চারপাশ, মানে এইটা বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা, মানে এদিকে যতটা সমান চওড়া এদিকেও চওড়াটা একই, তার মানে হচ্ছে এখান থেকে এইটুকু যতটা, এখান থেকে এইটুকু ততটা, আবার এখান থেকে এইটুকু ততটা, এখান থেকে এইটুকু ততটা দৈর্ঘ্য। ঠিক আছে, সেটা কত, সমান চওড়া রাস্তা আছে। এবার ওই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 450 বর্গমিটার। ঠিক আছে, এটাই বলে দিয়েছি, এখান থেকে সমীকরণটা তৈরি করতে হবে। তাহলে চওড়াটা যদি আমরা এক্স ধরে নিই, চওড়াটা কত, এক্স, তো এটা এক্স হবে। ঠিক আছে, চওড়াটা এক্স যদি হয় তাহলে রাস্তা যেটা ভালো করে বোঝার চেষ্টা করো, এই তো পুরোটাই হচ্ছে রাস্তাটা, আর তাহলে এবার যেটা আয়তক্ষেত্র রাস্তা সহজে আয়তক্ষেত্রটা তৈরি হচ্ছে, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে দেখো, এখান থেকে এইটুকু তো 45, আর এখান থেকে এইটুকু চড়া এক্স, এখান থেকে চড়া এক্স, তাহলে x+x তার সঙ্গে 45 যোগ, তার মানে রাস্তা সহ আয়তক্ষেত্রকার যে মাঠটা তৈরি হচ্ছে, রাস্তা সহ আয়তক্ষেত্রকার মাঠ যদি বলি, রাস্তা সহ আয়তক্ষেত্রকার মাঠের দৈর্ঘ্যটা কত হবে, প্রথমে x+x+45, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 2x+45, এত হচ্ছে মিটার। আর রাস্তা সহ আয়তক্ষেত্রকার মাঠের প্রস্থটা কত হবে দেখো, এদিকে এক্স, আবার x 2x আর 40, প্রস্থটা হবে 2x+40 এত মিটার। ঠিক আছে, তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফলটা বলে দিয়ে 450 বর্গমিটার। তাহলে এখান থেকে দেখো এই পুরো ক্ষেত্রফল, পুরো আয়তক্ষেত্রকার যে মাঠটা, রাস্তা সহ আয়তক্ষেত্রকার মাঠের ক্ষেত্রফল থেকে এই আয়তক্ষেত্রকার রাস্তা বাদে যে আয়তক্ষেত্রকার মাঠটা আছে এটার ক্ষেত্রফল যদি বিয়োগ দিলে তাহলে আমরা কী পাবো, রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই তো। তাহলে এটার ক্ষেত্রফলটা কত, এটার ক্ষেত্রফল তো রাস্তা সহ আয়তক্ষেত্রকার মাঠের ক্ষেত্রফলটা কত হবে তাহলে 2x+45, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2x+40, এটা সেখান থেকে বিয়োগ দেবো কত, এই মাঠটার ক্ষেত্রফল, শুধুমাত্র মাঠটার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রকার মাঠের ক্ষেত্রফল, মাঠটা কত হচ্ছে 45 × 40, এটা বিয়োগ দিলে যেটা আসবে সেটা সমান রাস্তার ক্ষেত্রফল, মানে সেটা সমান কত 450 এত বর্গমিটার। এটা মানে এই ক্ষেত্রফলটা এত বর্গমিটার থেকে এত বর্গমিটার বিয়োগ দিয়ে 450 বর্গমিটার হয়ে গেল, এটা হয়ে গেল শর্তানুসারে। ঠিক আছে, লিখে দেবে শর্তানুসারে, এটাই বোঝা গেল। ঠিক আছে, এখান থেকে বুঝে নিয়ে ওখান থেকে শুধু কী লিখলাম, লেখা আছে সেটা শুধু ওই ভিডিও থেকে দেখে নেবে। তাহলে বুঝতে পারলে তো কী করে এটা হলো, এই দৈর্ঘ্যটা পেলাম, এই যে ক্ষেত্র আয়তক্ষেত্র, যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে রাস্তা সহ যে
এটা তৈরি হবে, সেটাও একটা আয়তক্ষেত্র তৈরি হবে, যার দৈর্ঘ্যটা হবে কি এইটা দৈর্ঘ্যটা 2x প্লাস 45 আর প্রস্থটা হবে 2x প্লাস 40। 2x প্লাস 2xটা কেন হলো সেটা বুঝলে, কারণ এইদিকেও মানে রাস্তাটা তো রাস্তাটা বলে দিয়েছে তার দৈর্ঘ্যটা তার চওড়াটা হচ্ছে সমান, তাহলে এখান থেকে এইটুকু যতটা, এখান থেকে এইটুকু ততটা হবে, আবার এখান থেকে এইটুকু যতটা, এখান থেকে এইটুকু ততটা হবে, ঠিক আছে। সেই জন্য দৈর্ঘ্য যখন বার করবো রাস্তার সহ যে মাঠটা, তখন দৈর্ঘ্যটা হবে 45-এর সঙ্গে x প্লাস x যোগ হয়ে যাবে, আর এর প্রস্থর ক্ষেত্রে 40-এর সঙ্গে x প্লাস x মানে 2x যোগ হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে পুরো ক্ষেত্রফল থেকে শুধুমাত্র এটুকু বিয়োগ দিলে এই ভিতরের রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাই করা হয়েছে, পুরো ক্ষেত্রফল থেকে বিয়োগ দিলে রাস্তার ক্ষেত্রফল, আর সেটা সমান তো বলে দিয়েছে 450, ঠিক আছে। তো শর্তানুসারে এটা করলাম, তাহলে শর্তানুসারে এটা আরেকবার এটাই শর্তানুসারে এইটাই হবে, এখান থেকে আমি সমীকরণটা পেয়ে যাব, ঠিক আছে। বাদবাকিটা ওই ভিডিও থেকে ওটা দেখে নেবে যদি তোমাদের অসুবিধা হয়, যদি তোমার এটা এখান থেকে নিজেরা করতে পারো করে নেবে, আর যদি অসুবিধা হয় ওখান থেকে দেখে নেবে। তাহলে এই ছিল তোমাদের 1.1-এর যে বাকি অঙ্কগুলো, সেগুলো আমরা সলভ করলাম, সমাধান করলাম এবং সবগুলো বুঝেও দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও অসুবিধা হয় তোমরা বলো, কমেন্ট করো, তাহলে সেভাবে আমরা বলে দেবো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো। আর যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইবটা করে নিও, কারণ ভালো ভালো ভিডিও তোমাদের জন্য এইভাবে আনবো, ঠিক আছে। আচ্ছা চলো।